অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে যাদের শোনবার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, যাদের কণ্ঠের উত্তাপে না জানি কত না চরিত্রেরা জীবন্ত হয়ে উঠেছে, যাদের কণ্ঠে রূপ পেয়েছে কত না কালজয়ী বাংলা কবিতা, বাংলা আবৃত্তি ও শ্রুতি নাটকের দুনিয়ায় জীবন্ত দুই কিংবদন্তি শিল্পী শ্রীযুক্ত জগন্নাথ বসু ও শ্রীমতী উর্মিমালা বসু মহাশয়া। আমি তাদের অনুরোধ করব অনুষ্ঠান শুরু করার জন্য। শুভ নববর্ষ জানাচ্ছি। স্বামী শিবপ্রদানন্দ, তার সঙ্গে বহুদিনের পরিচয় আমাদের। আমি খুব নস্টালজিক হয়ে পড়ছি। এই মঞ্চে আমি এসে গুরু নাটকটা প্রডিউস করেছিলাম, পরিচালনা করেছিলাম। তখন আমার সন্তান, আমার ছেলে এখানে তখন পড়তো। আমি এবং আমার চেয়েও বেশি আসতো উর্মিমালা। প্রত্যেকের সঙ্গে নানা রকমভাবে ডাকে চেনাশোনা বেরিয়ে যেত, আর আমি হাঁ করে চেয়ে থাকতাম। আমি তত কম আসতাম একটু ওর থেকে। তো যাই হোক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর একটা জিনিসের জন্য প্রশংসা করব, ভালো লাগছে যেটা, এখন কলকাতা শহরের বিভিন্ন জায়গায় মঞ্চে যত লোক থাকে দর্শক আসনে তার চেয়ে কম লোক থাকে, অনেক কম লোক দর্শক আসনে। তা পলিটিক্যাল পার্টিরা কেউ রুটি আলুর দম দিয়ে, কেউ ডিমের ঝোল আর ভাত দিয়ে এইভাবে দর্শক টানবার চেষ্টা করে আর কি। এবং এইভাবে আমাদের যখন ওরকম দেখি খুব মনটা খারাপ হয়ে যায়। দেখুন, অডিয়েন্স না থাকলে তো কাজটা করে কোনো আনন্দ নেই। এই যে আজকে ওর বক্তৃতাটা আমরা সবাই মিলে শুনলাম এবং অত্যন্ত ভালোবেসে শুনলাম, মন দিয়ে শুনলাম। এইটা বলে ওর যে আনন্দটা হবে সেটা তো সব যদি শূন্য প্রেক্ষাগৃহ থাকে তাহলে হবে না সেই আনন্দটা। সবাইকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আমরা কেউ ভেবেও আসিনি কিছু করবো, কী করবো, দেখি কী করা যায়। উর্মিমালা কী করে দেখি। এরকম একটা নববর্ষ, নতুন বছর এই জীবনে কি কোনো দিন কাটিয়েছি? কেন বলি, এরম একটি অমূল প্রভাত সত্যি অনেক দিন পাইনি। আমার এখানে বসে মনে হচ্ছে আমার একটা জীবন এখানে কেটে গেছে। আমি একটু আবেগতাড়িত। বাচ্চাদের মধ্যে আমি অনেক বড় হয়ে যাওয়া এখন পাকা দাড়ির বাচ্চাদের দেখতে পাচ্ছি। এবং একটা কথা আজকে স্বীকার করছি, মা হিসেবে যখন আমরা সন্তানদের একটু দূরে পাঠাই বোর্ডিং হাউসে, তখন কিন্তু আমরা খুব নিন্দিত হই। আমরা বলি যে বাবা, একটা ছেলে, তাকে আবার দূরে পাঠাতে হলো, একটু নিজে বাড়ি থাকতে পারা গেল না, এসবও শুনি। আজ এখানে বসে আমার মনে হচ্ছে আমার প্রায় একক সিদ্ধান্ত সেদিন সঠিক ছিল। সেই জন্য আজকে আমি আবার ফিরে আসতে পারলাম। মহারাজ বড় টেনশনে ফেলে দিচ্ছেন না। আমার আগের বক্তা অপূর্ব বক্তৃতা দিয়ে চলে গেলেন, তখন আমি দেব করতে লাগলো। এখন আবার উর্মিমালা আসতে না আসতে চমৎকার একটা হাততালি পেলেন। তাহলে বুঝতে পারছেন আমার কী অবস্থা হতে পারে এখানে। আরে ওর মাঝ দিয়ে কী হয়। আমি এখনকার সব ক্রিকেট প্লেয়ারদের নাম জানি না। আমাদের সময় একজন ছিলেন রমাকান্ত দেশাই, তিনি আসলে বোলার ছিলেন, কিন্তু মাঝে মাঝে ছক্কা টক্কা মারতেন, বল হারিয়ে যেত। আমার অবস্থা তাই, আমি ভালো খেলি না, এক একটা ছক্কা মেরে ফেলি, তার জন্য ওনার উতলা হওয়ার কিছু না। উনি প্রায়ই ছক্কা মারেন। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। মঙ্গল করো, নিরলস, নিঃসংশয় করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ। সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মম চিত, নিষ্পন্দিত করো হে। নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। অন্তর মম বিকশিত করো,
অন্তরতর হয়ে। ওরে কবি, ওরে কবি, সন্ধ্যা হয়ে এলো, কেশে তোমার ধরেছে যে পাক, বসে বসে ঊর্ধ্বপানে চেয়ে শুনতেছ কি পরকালের ডাক? কবি কহে, সন্ধ্যা হলো বটে, শুনছি বসে লয়ে শ্রান্ত দেহ, এপারে ওই পল্লী হতে যদি আজও হঠাৎ ডাকে আমায় কেহ, যদি হোথায় বকুল বনচ্ছায়ে মিলন ঘটে তরুণ তরুণীতে, দুটি আঁখির পরে দুইটি আঁখি মিলিতে চায় দুরন্ত সঙ্গীতে, কে তাহাদের মনের কথা লয়ে বিনার তারে তুলবে প্রতিধ্বনি, আমি যদি ভবের কূলে বসে পরকালের ভালো মন্দই গুনি। সন্ধ্যা তারা উঠে আসতে গেল, চিতা নিবে এলো নদীর ধারে, কৃষ্ণপক্ষে হলুদ বর্ণ চাঁদ দেখা দিল বনের একটি পারে, শৃগাল সভা ডাকে ঊর্ধ্ব রবে পোড়ো বাড়ির শূন্য আঙিনাতে, এমন কালে কোনো গৃহত্যাগী হেথায় যদি জাগতে আসে রাতে, জোর হস্তে উঠতে তুলি মাথা, চেয়ে দেখে শব্দ ঋষির পানে, প্রাণের কুলে আঘাত করে ধীরে সুপ্তি সাগর শব্দবিহীন গানে। ত্রিভুবনের গোপন কথাখানি কে জাগিয়ে তুলবে তাহার মনে, আমি যদি আমার মুক্তি নিয়ে যুক্তি করি আপন গৃহকোণে। কেশে আমার পাক ধরেছে বটে, তাহার পানে নজর তো কেন? পাড়ায় যত ছেলে এবং বুড়ো সবার আমি এক বয়সী যেন, ওষ্ঠে কারো সরল সাদা হাসি, কারো হাসি আখের কোণে কোণে, কারো অশ্রু উছলে পড়ে যায়, কারো অশ্রু শুকায় মনে মনে, কেউ বা থাকে ঘরের কোণে দোহে জগৎ মাঝে, কেউ বা হাঁকায় রথ, কেউ বা মরে একলা ঘরের শোকে জনারণ্যে, কেউ বা হারায় পথ। সবাই মরে করেন ডাকাডাকি, কখন শুনি পরকালের ডাক? সবার আমি সমান বয়সী যে, চুলে আমার যত ধরুক পাক। আমার রাজার বাড়ি কোথায় কেউ জানে না সে তো, সে বাড়ি কি থাকতো যদি লোকে দেখতে পেত? রূপো দিয়ে দেয়াল গাঁথা, সোনা দিয়ে ছাদ, থাকে থাকে সিঁড়ি ওঠে সাদা দাঁত হাতির দাঁত, সাত মহলা কোঠায় সেথা থাকেন সুয়োরানী, সাত রাজার ধন মানিক গাঁথা গলার মালাখানি। আমার রাজার বাড়ি কোথায় সোনমা কানে কানে, ছাদের পাশে তুলসী গাছের টব আছে যেইখানে। রাজকন্যা ঘুমায় কোথা সাত সাগরের পারে, আমি ছাড়া আর কেহ তো পায় না খুঁজে তারে। দু হাতে তার কাঁকন দুটি, দুই কানে দুই দুল, খাটের থেকে মাটির পরে লুটিয়ে পড়ে চুল। ঘুম ভেঙে তার যাবে যখন সোনার কাঠে ছুঁয়ে, হাসিতে তার মানিকগুলি পড়বে ঝরে ভুঁয়ে। রাজকন্যা ঘুমোয় কোথা সোনমা কানে কানে, ছাদের পাশে তুলসী গাছের টব আছে যেইখানে। তোমরা যখন ঘাটে চলো স্নানের বেলা হলে, আমি তখন চুপি চুপি যাই মা ছাদে চলে। পাঁচিল বেয়ে ছায়াখানি পরে মাঝেই কোণে, সেইখানেতে পা ছড়িয়ে বসে আপন মনে। সঙ্গে শুধু নিয়ে আসি মিনি বেড়ালটাকে, সেও জানে নাপিত ভায়া কোনখানেতে থাকে। জানিস নাপিত পাড়া কোথায়? সোনমা কানে কানে, ছাদের পাশে তুলসী গাছের টব আছে যেইখানে। একটা ছোট বাচ্চা এরকম কল্পনা করেই তার পৃথিবীটা গড়ে। তুমি তো পারো, সেই কল্পনাটা নেই না। আমাদের শিক্ষা ব্যবস্থা এখন কোন অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে সে তো আমরা দেখতে পাচ্ছি সবাই, খবরের কাগজ খুললেই আমরা দেখতে পাই না। এবং সেখানেও রবীন্দ্রনাথের কতগুলো লেখা কী ধরনের প্রাসঙ্গিক হতে পারে আমার অবাক লাগে দেখতে। তোতা কাহিনী, তোতা কাহিনী কারা তোতা কারা সে উনি আবার বুঝিয়ে দিতে পারবেন কারা তোতা। এই দুটো পারবে না? ঠিক আছে, নিয়ে নিচ্ছি। এখন তো আমরা একটু নড়বড়ে হয়েছি। এক যে ছিল পাখি,
হ্যাঁ। সে ছিল মূর্খ, সে গান গাহিত, শাস্ত্র পড়িত না, লাফাইতো, উড়িত, জানিত না কায়দা কানুন কাকে বলে। রাজা বললেন, এই এমন পাখি তো কাজে লাগে না, অথচ বনের ফল খাইয়া রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটায়। মন্ত্রীকে ডাকিয়া কইলেন, মন্ত্রী পাখিটারে শিক্ষা দাও। রাজার ভাগিনাদের উপর ভার পড়িল পাখিটাকে শিক্ষা দিবার। পণ্ডিতেরা বসিয়া অনেক বিচার করিলেন। প্রশ্নটা এই, উক্ত জীবের অবিদ্যার কারণ কি? সিদ্ধান্ত হইল, সামান্য খড়কুটা দিয়া পাখি যে বাসা বাঁধে সে বাসায় বিদ্যা বেশি ধরে না, তাই সকলের আগে দরকার ভালো করিয়া খাঁচা বানাইয়া দেয়া। রাজপণ্ডিতেরা দক্ষিণা পাইয়া খুশি হইয়া বাসায় ফিরিলেন। শ্যাকরা বসিল সোনার খাঁচা বানাইত। খাঁচাটা হইল এমন আশ্চর্য যে দেখিবার জন্য দেশ বিদেশের লোক ঝুঁকিয়া পড়িল। কেউ বলে শিক্ষার একেবারে অর্ধমুগ্ধ, কেউ বলে শিক্ষা যদি না হয় খাঁচা তো হইল, পাখির কি কপাল। শ্যাকরা থলি বোঝাই করিয়া বকশিস পাইল। খুশি হইয়া সে তখনই পাড়ি দিল বাড়ির দিকে। ছোট্ট একটা কথা বলি তোমাদের, আমি একটা কথা বুঝতে পারি না, আমি ওর কাছ থেকে জেনে নেব। যেই টাকা পায় সেই তখনই বাড়ির দিকে ছোটে কেন? প্রত্যেকটা লেখার মধ্যে দেখতে পাচ্ছি আমি যে যখনই টাকা পাচ্ছে সে দ্রুত বাড়ির দিকে ছুটছে। কেন? এটা কেন হয়? শ্যাকরা থলি বোঝাই করিয়া বকশিস পাইল। খুশি হইয়া সে তখনই পাড়ি দিল বাড়ির দিকে। পণ্ডিত বসিলেন পাখিকে বিদ্যা শিখাইতে। নস্য লইয়া বলিলেন, অল্প পুঁথির কম নয়। ভাগিনা তখন পুঁথি লেখকদের তলব করিলেন। তারা পুঁথির নকল করিয়া এবং নকলের নকল করিয়া পর্বত প্রমাণ করিয়া তুলিল। যে দেখিল সেই বলিল, সাবাস, বিদ্যার ধরে না। লিপিকরের দল পারিতোষিক লইল বলদ বোঝাই করিয়া, তখনই ঘরের দিকে দৌড় দিল। তাদের সংসারে আর টানাটানি রহিল না। অনেক দামের খাঁচাটার জন্য ভাগিনাদের খবরদারি সীমা নাই, মেরামত তো লাগিয়াই আছে। তারপর ঝাড়া মোছা পালিশ করার ঘটনা দেখিয়া সকলেই বলিল, উন্নয়ন হইতেছে। একটু বদলালাম, উন্নতি ছিল, উন্নয়ন হইতেছে। লোক লাগিল বিস্তর এবং তাদের উপর নজর রাখিবার জন্য লোক লাগিল আরও বিস্তর। তারা মাস মাস মুঠা মুঠা তনকা পাইয়া সিন্ধুক বোঝাই করিল। তারা এবং তাদের মামাতো খুঁড়তুতো মাসতুতো ভাইরা খুশি হইয়া কোঠা বালাখানায় গদি পাতিয়া বসিল। সংসারে অন্য অভাব অনেক আছে, কেবল নিন্দুক আছে যথেষ্ট। তারা বলিল, খাঁচাটার উন্নতি হইতেছে, কিন্তু পাখিটার খবর কেউ রাখে কি? কথাটা রাজার কানে গেল। তিনি ভাগিনাকে ডাকিয়ে কইলেন, ভাগিনা এ কি কথা শুনি? ভাগিনা বলল, মহারাজ সত্য কথা যদি শুনিবেন তবে ডাকুন শ্যাকরাদের, পণ্ডিতদের, লিপিকরদের ডাকুন, যারা মেরামত করে এবং মেরামত তদারক করিয়ে বেড়ায়। নিন্দুকগুলো খাইতে পায় না বলিয়া মন্দ কথা বলে। জবাব শুনিয়া রাজা অবস্থাটা পরিষ্কার বুঝিলেন। আর তখনই ভাগিনার গলায় সোনার হার ছড়িল। শিক্ষা, শিক্ষা কি ভয়ঙ্কর তেজে তুলিতেছে। রাজার ইচ্ছা হইল তাহা দেখিবেন। একদিন তাই পাত্র মিত্র অমাত্য লইয়া শিক্ষাশালায় তিনি স্বয়ং আসিয়া উপস্থিত। দেউড়ির কাছে অমনি বাজিল শাঁখ, ঘণ্টা, ঢাক, ঢোল, কাড়া, নাকাড়া, তুরি, বেরি, দামামা, খাঁসি, বাঁশি, কাঁসর, খোল, করতাল, মৃদঙ্গ, ঝগঝম্ব। পণ্ডিতেরা গলা ছাড়িয়া টিকি নাড়িয়া মন্ত্রপাঠে বসিলেন। মিস্ত্রি, মজুর, শ্যাকরা, লিপিক, তদারক, নবিশ আর মামাতো পিস্তুত খুঁড়তুতো এবং মাস্তুত ভাই জয়ধ্বনি তুলিল, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। ভাগিনা বলল, মহারাজ কাণ্ডটা দেখিতেছেন? মহারাজ বললেন, আশ্চর্য, শব্দ কম নয়। ভাগিনা বলল, শুধু শব্দ নয়, পিছনে অর্থও কম নাই। রাজা খুশি হইয়া দেউড়ি পার হইয়া যেই হাতিতে উঠিবেন এমন সময় নিন্দুক ছিল ঝোপের মধ্যে গা ঢাকাই দিয়া। সে বলে উঠল, মহারাজ পাখিটাকে দেখিয়াছেন কি? রাজা চমক লাগিল, এই উইজা, মনে তো ছিল না,
পাখিটারও তো দেখা হয় নাই। ফিরে আসিয়া পণ্ডিতকে বললেন, পাখিকে তোমরা কেমন শিখাও, তার কায়দাটা দেখা চাই। দেখা হইল, দেখিয়া বড় খুশি। কায়দাটা পাখিটার চেয়ে এত বেশি বড় যে পাখিটাকে দেখাই যায় না, মনে হয় তাকে না দেখিলেও চলে। রাজা বুঝিলেন আয়োজনের ত্রুটি নাই, খাঁচায় দানা নাই, পানি নাই, কেবল রাশি রাশি পুঁতি হইতে রাশি রাশি পাতা ছিঁড়িয়া কলমের ডগা দিয়া পাখির মুখের মধ্যে ঠাসা হইতেছে। গান তো বন্ধই, চিৎকার করিবার ফাঁকটুকু পর্যন্ত বোঝা, দেখিলে শরীরে রোমাঞ্চ হয়। এবার এবার রাজা হাতিতে চড়িবার সময় কানমলা সর্দারকে বলিয়া দিলেন, সর্দার, নিন্দুকে যেন আচ্ছা করিয়া কান মলিয়া দেয়া হয়। নিন্দুক লক্ষ্মী ছাড়া রটাইল, পাখি মরিয়াছে। ভাগিনাকে ডাকিয়া রাজা কইলেন, ভাগিনা, এ কি কথা শুনি? ভাগিনা বলল, মহারাজ, পাখিটার শিক্ষা পুরা হইয়াছে। রাজা শুধাইলেন, ও কি আর লাফায়? ভাগিনা বলল, আরে রাম, আর কি ওড়ে? না। আর কি গান গায়? না। দানা না পাইলে আর কি চেঁচায়? না না না। রাজা বললেন, একবার পাখিটাকে আনো তো দেখি। পাখি আসিল, সঙ্গে কোতোয়াল আসিল, পাইক আসিল, ঘোড়সওয়ার আসিল। রাজা পাখিটাকে টিপিলেন, সে হাঁ করিল না, হু করিল না, কেবল তার পেটের মধ্যে পুঁথির শুকনো পাতা খসখস গজগজ, খসখস গজগজ, খসখস গজগজ, খসখস গজগজ করিতে লাগিল। বাহিরে নববসন্তের দক্ষিণ হাওয়ায় কিশলয়গুলি দীর্ঘ নিঃশ্বাসে মুখলিত বনের আকাশ আকুল করিয়া দিল। আমাদের একটা ভাষা সংকট চলছে। বাংলায় পুরো বাক্য বলার অভ্যেস চলে যাচ্ছে। ইংরেজিটাও যে খুব সবসময় ঠিক ঠিক বলতে পারছি তা না, হিন্দির অবস্থাও করুন। এবং একটা বাংলা ভাষাকে নিয়ে খুব গেল গেল রব শোনা যাচ্ছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় বাংলা ভাষাকে লালন করা, বাংলা ভাষাকে রক্ষা করার দায় ভারতবর্ষের। কারণ বাঙালির ইতিহাসকে বাদ দিয়ে তো ভারতবর্ষ দাঁড়ায় না। কাজেই এই বোধটা একটু সঞ্চারিত করা যাক। এটা একটি ভাষা বিপ্লবের মজার কবিতা, এরকম হতেই পারে। नासिक হইতে খুড়ার পত্র। कलकत्ता में चला गयो रे सूरन बाबू मेरा, सूरन बाबू आसल बाबू, सकल बाबू को सेरा। खुरा सबको कायको नहीं पतिया भेजो बच्चा, महीना भर कुछ खबर मिले ना, ये तो नहीं अच्छा। टपाल टपाल, टपाल माने चिट्ठी, टपाल टपाल कहाँ टपाल रे, कपाल हमारा मंदा, सकल बेलाते नहीं मिलता टपाल को नाम गंध। घर को जाके काय को बाबा तुमसे हमसे फरकर, दो चार कलम लिख देंगे, इसमें क्या है हरकत। प्रवास को एक सीमा पर हम बैठ के आछी एकला, सूरी बाबा को वास्ते आँख से बहुत पानी निकला। सर्वदा मन कैमन करता, केंदे उठता हृदय, भात खाता स्कूल जाता सूरन बाबू निर्दय। मन का दुखे हु हु करके निकले हिंदुस्तानी, असंपूर्ण ठेकता काने बांग्ला को जबानी। मेरा ऊपर जुलुम करता तेरी बहन बाई, की करेंगा कोथा जाएंगा भेबे नहीं पाई। बहुत जोर से गाल टिपता दोनों अंगली देके, बिलाती एक पैनी बाजना बजाता थेके थेके। कभी कभी निकट आके ठोंट में चिमटी काटता, कांची लेकर कोकड़ा कोकड़ा चूलगुलो सब छांटता। जज साहेब कुछ बोलता नहीं, रखा करबे केटा, कहाँ गयो रे, कहाँ गयो रे जज साहब का बेटा। गाड़ी चढ़ के लटिन पर के
तुम तो जाता स्किल, ठोंटे नाके चिमटी काके हमारा बहुत मुश्किल। एदिके बता खेलने को भी जाता, जिम खाना में हिमझिम एवं थोड़ा बिस्कुट खाता। तुम छाड़ा कोई समझे ना तो हमारा दुरवस्था। बहन तेरी बहुत मेरी खिलखिल करके हंसता। चिट्ठी लिखियो माँ के दियो, बहुत बहुत सेलाम। आजकेर मतो तबे बाबा বিদায় होके गेलाम। প্রণব দত্ত। আমি এটা করে নিয়ে দার্জিলিংটা করে নিয়ে যাবো। তারপরে যখন খুব গরম পড়ে আমাদের দার্জিলিংয়ের কথা সবসময় মনে হয়। এটা তো এখনকার কথা, কিন্তু রবীন্দ্রনাথের সময়ও যে দার্জিলিং কত পপুলার ছিল সেটা রবীন্দ্রনাথের একটা চিঠি থেকে আমরা পাই, ছিন্নপত্র রয়েছে সেটা। আমি সেই চিঠিটা রবীন্দ্রনাথ কিরম নাজেহাল হয়েছিলেন দার্জিলিং যেতে গিয়ে ট্রেনে করে, তার একটা চিত্র সুন্দর ফুটে উঠেছে। এই তো দার্জিলিং এসে পড়লাম, পথে বেলি খুব ভালো রকম বিহেভ করেছে, বড় একটা কাঁদেনি, খুব চেঁচামেচি গোলমালও করেছে, উলুও দিয়েছে, হাতও ঘুরিয়েছে এবং পাখিকে ডেকেছে, যদিও পাখি কোথায় দেখতে পাওয়া গেল না। সারা ঘাটে স্টিমারে উঠবার সময় মহাহাঙ্গাম। রাত্রি 10টা, জিনিসপত্র সহস্র, কুলি গোটাকতক, মেয়ে মানুষ 5টা এবং পুরুষ মানুষ 1টি মাত্র। নদী পেরিয়ে একটি ছোট রেলগাড়িতে ওঠা গেল। তাদের 4টে করে শয্যা, আমরা 6টি মনীষী। মেয়েদের এবং অন্যান্য জিনিসপত্র লেডিস কম্পার্টমেন্টে তোলা গেল। কথাটা শুনতে যত সংক্ষেপ হলো, কাজে কিন্তু ঠিক তেমনটি হয়নি। ডাকাডাকি, ছুটোছুটি, হাঁকাহাঁকি নিতান্ত অল্প হয়নি। তবু নদীদি বলেন আমি নাকি কিছুই করিনি। মানে ওর যে পৌরুষ, ওর যে এটাকে কেউ স্বীকারই করতে চাইতো না সেই সময়। নদীদি বলেন কিছুই করিনি, অর্থাৎ একখানা আস্ত মানুষ একেবারে আস্ত রকম খেপলে যেরকমটা হয় সেই প্রকার মূর্তি ধারণ করলে তবে ঠিক পুরুষ মানুষের উপযুক্ত হতো। কিন্তু এই দুদিনে আমি এত বাক্স খুলেছি এবং বন্ধ করেছি এবং বেঞ্চির নিচে ঠেলে গুঁজেছি এবং উক্ত স্থান থেকে টেনে বার করেছি। এত বাক্স এবং পুটুলির পেছনে আমি ফিরেছি এবং এত বাক্স এবং পুটুলি আমার পিছনে অভিশাপের মতো ফিরেছে। এত হারিয়েছি এবং এত ফের পাওয়া গেছে এবং এত পাওয়া যায়নি এবং পাবার জন্য এত চেষ্টা করা গেছে এবং যাচ্ছে যে কোনো 26 বছর বয়সের ভদ্র সন্তানের অদৃষ্টে এমনটা ঘটেনি। আমার ঠিক বাক্স ফোবিয়া হয়েছে, বাক্স ফোবিয়া হয়েছে। বাক্স দেখলে আমার দাঁতের দাঁত লাগে। যখন চারদিকে চেয়ে দেখি বাক্স, কেবলই বাক্স, ছোট বড় মাঝারি হালকা ভারী, কাঠের, টিনের, পশু চর্মের এবং কাপড়ের, নিচে একটা ওপরে একটা, পাশে একটা, পিছনে একটা। তখন না আমার ডাকাডাকি হাঁকাহাঁকি করবার এবং ছুটোছুটি করবার স্বাভাবিক শক্তি একেবারে চলে যায় এবং তখন আমার শূন্য দৃষ্টি, শুষ্ক মুখ এবং দীনভাব দেখলে নিতান্ত কাপুরুষের মতো বোধ হয়। অতএব আমার সম্বন্ধে নদীদির যা মত দাঁড়িয়েছে তা ঠিক। যাক যাক, তারপর তো আমি একটা গাড়িতে গিয়ে শুলুম, আর একটা গাড়ি। তখন দার্জিলিং যেতে গেলে একদম ফারাক্কার ওখান থেকে, তখন তো ব্রিজ হয়নি, আবার পাল্টে নিয়ে যেতে আর একটা গাড়িতে চড়তে হতো। তারপরে আমি আর একটা গাড়িতে গিয়ে শুলুম। সে গাড়িতে আর 2টি বাঙালি ছিলেন, তারা ঢাকা থেকে আসছেন। তাদের মধ্যে একজনের মাথা টাকে প্রায় পরিপূর্ণ এবং ভাষা অত্যন্ত বাঁকা। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, আপনার পিতা দার্জিলিংয়ে ছিল? লক্ষ্মী থাকলে যথোচিত উত্তর দিতে পারত। সে হয়তো বলতো তিনি দার্জিলিংয়ে ছিল, কিন্তু তখন দার্জিলিং বড় ঠান্ডা ছিলেন বলে তিনি বাড়ি ফিরে গেছে। আমার উপস্থিত মতো এরকম বাংলা জোগালো না। শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত ক্রমাগত সরলার উচ্ছ্বাসক্তি। ও মা, কি চমৎকার, কি আশ্চর্য, কি সুন্দর, দেখো দেখো দেখো, কি করি, যা দেখায় তা দেখতেই হয়। কখনো বা গাছ, কখনো বা মেঘ, কখনো বা একটা দুর্জয় খাদা না কোয়ালি পাহাড়ি মেঘ, কখনো বা এমন কত কি যা দেখতে না দেখতেই গাড়ি চলে যাচ্ছে এবং সরলা দুঃখ করছে, রবি মামা দেখতে পেলে না, রবি মামা দেখতে পেলে না। গাড়ি চলতে লাগলো, ক্রমে ঠান্ডা, তারপরে মেঘ, তারপরে সর্দি, তারপরে হাঁচি, তারপরে শাল, কম্বল, বালাপোষ, মোটা মোজা, পা কনকন, হাত ঠান্ডা, মুখ নীল, গলা ভারবার এবং ঠিক তারপরে দার্জিলিং। দার্জিলিং, মোটের ওপর মোট, মুটের ওপর মুটে, ব্রেক থেকে জিনিসপত্র দেখে নেওয়া, চিনে নেওয়া, মুটের মাথায় চাপানো, সাহেবকে রসিদ দেখানো, সাহেবের সঙ্গে তর্ক বিতর্ক, তারপর জিনিস খুঁজে পাওয়া এবং না পাওয়া, সেই হারানো জিনিস পুনরুদ্ধারের জন্য বিবিধ বন্দোবস্ত করা। এতে আমার
ঘন্টা দুয়েকের মতো লেগেছিল। আর ততক্ষণে নদিদিরা বাড়ি গিয়ে গরম কফিতে চুমুক দিয়ে বলছে, না রবিটা ঠিক পুরুষ মানুষের মতো নয়। কাজে একটু আগে জয়দীপ যে বলছিলেন না যে এমনি লেখার থেকে চিঠিপত্রে একজন মানুষের অনেক দিকের প্রকাশ পাওয়া যায়, সেটা বোঝা গেল যে রবীন্দ্রনাথ তার বাড়ির লোকের কাছে অকম্মা ঢেঁকি ছিলেন, যেটা আমার পাশের ভদ্রলোক সম্পর্কেও কেউ কেউ বলে থাকেন। মানে আমি বলছি না, কি বললাম শুনতে পেলাম না, আমি কিছু বলিনি। আরেকটি চিঠি পড়ি, মানে রবীন্দ্রনাথ মানুষও ছিলেন, তার কোমর টোমরে ব্যথা হতো, তো সেটা কীরকম? ছিন্নপত্রের চিঠি। আমার কোমরের সমস্ত খবর সুরির চিঠিতে পাবি। কোমরটা যে কেবলমাত্র কাছা এবং কোঁচা গুঁজে রাখবার জায়গা তা আর কখনো মনে করব না। মনুষ্যের মনুষ্যত্ব এই কোমর আশ্রয় করে আছে। আমার এই চিঠিটা যদি একঘেয়ে ডাল রকম হয়, অর্থাৎ যদি এর মধ্যে কোনো মুভমেন্ট না থাকে, বিষয় হতে বিষয়ান্তরে, ভাব হতে ভাবান্তরে, খবর হতে খবরান্তরে, আমার কলম যদি ভালো না করে না সরে, তবে জানবি সে আমার ওই ভাঙা কোমরের দোষ। তার জন্য আর কারো দোষ দেওয়া যায় না। এর উপরে আবার মাঝে মাঝে একটা বিপর্যয় হাঁচি বেরুচ্ছে, মনে হচ্ছে যেন শরীরের ঊর্ধ্বভাগ ভাঙা কোমর থেকে ছিটকে পড়ে যাবে। কিন্তু ওই পর্যন্ত। কোমরের কথা আর লিখব না, প্রতিজ্ঞা করে বলছি কোমরের কথা আর লিখব না। ভারী তো কোমর, তার আবার কথা। হ্যাঁ, একে তো এসএ6-এর সমস্ত আইন অবহেলা করে তিনি হাতে বহরে ক্রমিক উন্নতি লাভ করছিলেন, তার উপর আবার থেকে থেকে তার সহস্র রকম বাহানা। এই কোমরের কথা যাকে বলি সেই হাসে, কারো করুণা আকর্ষণ করে না। কোমর ভাঙা যেন হৃদয় ভাঙা অপেক্ষা কোনো অংশে কম, কিন্তু চাইলে কাউকে বলতে চাইনে কারো করুণা। আমার কোমর আমারই কোমর, বেচিনি তো তাহা কাহারও কাছে, ভাঙাচোরা হোক যা হোক তা হোক, আমার কোমর আমারই আছে। কিন্তু কবিতায় যতই অহংকার করি না কেন, সত্যি কথা বলছি কি, আমার খুব ইচ্ছে করছে আমার কোমর যদি আর কারো কোমর হতো। নিজের চরকায় তেল দেওয়া বরাবর শুনে আসছি এবং স্বীকারও করে আসছি, কিন্তু কোমরের কথা যদি বলো তো মুক্ত কণ্ঠে বলতে হয় যে নিজের কোমরে গরম সর্ষের তেল মালিশ করার চেয়ে পরের কোমরে তেল দেওয়া আমি ঢের প্রেফার করি। এই বিষয়ে আমার সেন্টিমেন্টস সম্পূর্ণ আনসেলফিশ, এমনকি অলমোস্ট খ্রিশ্চান। কিন্তু থাক, কোমরের কথা যখন বলবো না প্রতিজ্ঞা করেছি, তখন বলবো না। কারণ কোমর ছাড়াও মানুষের অন্যান্য অংশ আছে, তার মন আছে, তার হৃদয় আছে, তার আত্মা আছে। কিন্তু যাই বলো, তার কোমরও আছে এবং খুবই আছে। প্রমোদে ঢালিয়া দিনু মন, তবু কোমর টন টন করে রে, প্রমোদে ঢালিয়া দিনু মন। হৃদয় ভেঙে গেলে লোকে সান্ত্বনা লাভের জন্য পাহাড়ে বেড়াতে আসে, কিন্তু কোমর ভেঙে গেলে সমতল ক্ষেত্রই সকলের চেয়ে ভালো। এই সময় পার্ক স্ট্রিটে সেই তাকিয়াগুলোর কথা মনে হচ্ছে, কিন্তু এখন কোমরে ব্যথা হয়েছে, তা ভুলি কী করে রে। বিনা তবে রেখে দে গান আর গাস নে, কেমনে যাবে কোমর বেদনা। নদিদি বলছেন এক উপায় আছে, রাস্টক্স 6 ডাইলুশন 2 ঘন্টা অন্তর খাও। আমিও তাই মনে করেছি, কিন্তু বব আমার কোমরের কথা তোরা কিছুই ভাবিস নে। আমার এই কোমরের কষ্ট আমি নীরবে সমস্ত সহ্য করব, কিন্তু নীরবে ঠিক হয়ে উঠছে না রে। থেকে থেকে নড়তে চড়তে এমন চিৎকার করছি যে তাকে ঠিক নীরব বলা যায় না। আর আজ তোকে যে চিঠি লিখলুম, একেও ঠিক নীরব বলা যায় না। কি হতে যে কি হলো, কিন্তু সেই সব সেই হাহাকার রব, সেই অশ্রু বাড়ি ধারা, কোমর বেদনা। এবার আমরা কি আরেকটু করবো না ছেড়ে দেবো? এবার ভালো লাগছে? তোমাদের গরমে কষ্ট হচ্ছে কি একটু?
আচ্ছা, চিন্তাশীল, এটা রবীন্দ্রনাথের একটা খুব তত পরিচিত নয় এই লেখাটা, কিন্তু এটা খুবই একটা ভালো লাগে আমাদের এইটা করতে। ওই আমাদের সব বাতিক হয় না, কোনো একটা জিনিস নিয়ে আসলে কিছু করি না কিন্তু ভাব করি করছি, এটা মোটামুটি বাতিক বাবুদের নিয়ে। চিন্তাশীল। নরু, অনরু, অত ভেবো না, মাথার ব্যায়ামও হবে বাচ্চা। আচ্ছা মা, বাছা শব্দের ধাতু কি বলো দেখি? কি জানি বাপু। বৎস। আচ্ছা মা, আজ তুমি বলছো বাছা, 2000 বছর আগে বলতো বৎস। এই কথাটা একবার ভালো করে ভেবে দেখো দেখি মা, কথাটা বড় সামান্য নয়। এই কথা যত ভাববে তত ভাবনার শেষই হবে না। যে ভাবনা শেষ হয় না তেমন ভাবনার দরকার কি বাপ? ভাবনা তো তোর চিরকাল থাকবে। অনরু, ভাত যে শুকোয় বাপ, লক্ষ্মী আমার, একবার ওঠ। কি বললে মা? লক্ষ্মী? হ্যাঁ লক্ষ্মী? হ্যাঁ। কি আশ্চর্য, এককালে লক্ষ্মী বলতে দেবী বিশেষকে বোঝাতো, পরে লক্ষ্মীর গুণ অনুসারে সুশীলা স্ত্রীলোককে লক্ষ্মী বলতো। কালক্রমে দেখো মা, পুরুষের প্রতিও লক্ষ্মী শব্দের প্রয়োগ হচ্ছে। একবার ভেবে দেখো দেখি মা, আস্তে 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 ভাষার কেমন পরিবর্তন হয়ে যাচ্ছে। আমাদের আর কি কোনো ভাবনা নেই নরু? আচ্ছা তুই তো এত ভাবিস, তুই বল দেখি, উপস্থিত কাজ উপস্থিত ভাবনা ছেড়ে এই যে বাজে ভাবনা নিয়ে থাকা কি ভালো? সকল ভাবনারই তো একটা সময় আছে বাপ। এই কথাটা বড় গুরুতর মা, আমি চট করে এ কথার উত্তর দিতে পারবো না, এটা কিছুদিন ভাবতে হবে, ভেবে পরে বলবো। আমি যে কথাই বলি তাতে তোর ভাবনা কেবল বেড়েই ওঠে, কিছুতেই আর কমে না। কাজ নেই বাপু, আমি যাই, তোর ভাত এঁকে নিয়ে আস। নরু, তুই কি পাগল হলি? ছেঁড়া চাদর, এক মুখ দাড়ি, সমুখে ভাত নিয়ে ভাবনা। সুবলের মা তো তোকে দেখে হেসেই কুরুক্ষেত্র। হ্যাঁ, কুরুক্ষেত্র, আমাদের আর্য গৌরবের শ্মশান ক্ষেত্র। মনে পড়লে কি শরীর রোমাঞ্চিত হয় না মা? অন্তঃকরণ কি অধীর হয়ে ওঠে না? কত কথা, আহা কত কথা মনে পড়ে, কত ভাবনা জেগে ওঠে। বলো কি মা, হেসেই কুরুক্ষেত্র? টাচ্ছে বলো না কেন মা, কেঁদেই কুরুক্ষেত্র। ও মা, এই যে কাঁদতে বসলো গা, আমার কথা শুনলেই এর দেখি শোক উপস্থিত হয়। কুরুক্ষেত্র। কাজ নেই বাপু এখানে, থাম তুই। নরু, নরু, সূর্য যে অস্ত যায় বাপ। ছি মা, সূর্য কখনো অস্ত যায় না, সূর্য কখনোই অস্ত যায় না, উল্টে যায়। কি? রোশো, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। একটা গোল মতো কোনো জিনিস জানো, গোল 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 গোল। কেন নেই বাবা? কাছেই আছে, তোমার মাথা আছে, মুন্ডু আছে। না, মাথা বদ্ধ, মাথা ঘোরে না। তোমারই ঘোরে না, তোমার রকম দেখে পাড়া শুদ্ধ লোকের মাথা বনবন করে ঘুরছে। নাও, আর তোমায় বোঝাতে হবে না। এদিকে ভাত জুড়িয়ে গেল, মাছি ভনভন করছে। ছি মা, এটা তুমি উল্টো কথা বললে। মাছি কখনো ভন 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 করে না, মাছির ডানা থেকে এই রকম শব্দ আসে। রোশো, আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি, মাছি হলো কি। আমার ঘাট হয়েছে বাবা, আমার প্রমাণের দরকার নেই, আমি যাচ্ছি। অনরু, নরু, দেখবি, দেখ কে এসেছে। জাদু, তোমার মামাকে দণ্ডবৎ করো। ছি মা, ওকে ভুল শিখিও না, একটু ভেবে দেখলেই বুঝতে পারবে মা, ব্যাকরণ অনুসারে দণ্ডবৎ করা হতে পারে না, হতে পারে না। ওকে কি বলে? দণ্ডবৎ হওয়া, দণ্ডবৎ হওয়া। কেন বুঝতে পেরেছো মা? কেননা দণ্ডবৎ মানে হচ্ছে বাবা, আমি তো আছি তোমার কাছে, আমাকে পরে বুঝিয়ে দিলেই হবে। এখন তোমার ভাগ্নে এসে একবেলার জন্য, ওকে একটু আদর করো। ভাগ্নেকে আদর করব না? আচ্ছা এসো আদর করি, কিন্তু কি করে আদর শুরু করি একটু ভাবি। বসো, আদর করবি তাতেও তোকে ভাবতে হবে নরু। ভাবতে হবে না মা, বলো কি,
ছেলেবেলাকার আদরের ওপর ছেলের সমস্ত ভবিষ্যৎ নির্ভর করছে। ছেলেবেলাকার এক একটা সামান্য ঘটনার ছায়া বৃহৎ আকার ধরে আমাদের সমস্ত যৌবনকালকে, বাবা গো, আমাদের সমস্ত জীবনকে আচ্ছন্ন করে রাখছে। এটা যখন ভেবে দেখা যায়, তখন কি ছেলেকে আদর করা একটা সামান্য কাজ বলে তোমার মনে হয়? এটা একবার ভেবে দেখো দেখি। আমি ভাববো এই কথা, আমি একটু পরে ভাববো। এখন তোমার ভাগ্নেটির সঙ্গে একটু কথা কও। ওদের সঙ্গে এমন কথা কওয়া উচিত মা, যাতে ওদের আমোদ ও শিক্ষাও আমের দুই হয়। আচ্ছা হরিদাস, তোমার নামের সমাস কি বলো দেখি? এই সমাস আমি টমা খাবো। এই চমানা সমাস। না না, চমানা সমাস। ওকে সবকে জিজ্ঞেস করা কেন? সমাস ওকে জানে। ওকে এই বেলা থেকে এইরকম করে আস্তে 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 অল্প অল্প করে বুঝিয়ে দিতে হবে। তোমাকে কিছু করতে হবে না, আদর টাদর কথা টথা কিছু দরকার নেই। আমি ওকে নিয়ে যাচ্ছি। ছি 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 ছি, একটা বাচ্চা। নরু, নরু, আমায় কাশি পাঠিয়ে দে, আমি কাশিবাসী হব। তা যাও না মা, তোমার ইচ্ছে হয়েছে, আমি তোমায় বাধা দেবো না। নরু আমার সকল কথাতেই ভেবে অস্থির হয়ে পড়ে, এটাতে তো বড় বেশি ভাবতে হলো না। তাহলে তো বাবা আমাকে মাসে মাসে কিছু টাকার বন্দোবস্ত করে দিতে হবে। সত্যি নাকি? হ্যাঁ বাবা। তাহলে আমাকে এটা আরো কিছুদিন ভাবতে হবে। এই কথা নিতান্ত সহজ কথা না, আমি এক সপ্তাহ ভেবে পরে। বাবা তোমাকে আর ভাবতে হবে না, আমার কাশি গিয়ে কাজ নেই, আমি একে নেই মরবো। পুণ্য জাহ্নবীর তীরে সন্ধ্যা সবিতার বন্দনায় আছে রত। কর্ণ নাম যার, অধিরথ সুতপুত্র, রাধা গর্ভজাত সেই আমি। কহ মোরে, তুমি কে গো মাতো? বৎস, তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করাইয়াছি তোরই বিশ্ব সাথে। সেই আমি আসিয়াছি ছাড়ি সর্বলাজ, তোরে দিতে আপনার পরিচয় আজ। দেবী, তব নতনেত্র কিরণ সম্পাতে চিত্ত বিগলিত মোর, সূর্য করঘাতে শৈল তুষারের মতো। তব কণ্ঠস্বর যেন পূর্ব জন্ম হতে পুষি কর্ণপর, জাগাইছে অপূর্ব বেদনা। কহ মোরে, জন্ম মোর বাঁধা আছে কি রহস্য ডোরে তোমার সাথে, হে অপরিচিতা? ধৈর্য ধর ওরে বৎস ক্ষণকাল, দেব দিবাকর আগে যা কস্তা চলে। সন্ধ্যার তিমির আসুক নিবিড় হয়ে, কহি তোরে বীর, কুন্তি আমি। তুমি কুন্তি, অর্জুন জননী? অর্জুন জননী বটে, তাই মনে গণি দেশ করিও না বৎস। আজও মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন হস্তিনা নগরে। তুমি ধীরে প্রবেশিলে তরুণ কুমার রঙ্গস্থলে, নক্ষত্র খচিত পূর্বাশার প্রান্ত দেশে, নবোদিত অরুণের মতো। যবনিকা অন্তরালে নারী ছিল যত, তার মধ্যে বাক্যহীনা কে সে অভাগিনী। অতৃপ্ত স্নেহ ক্ষুধার সহস্র নাগিনী, জাগায় বজ্র বক্ষে। কাহার নয়ন তোমার সর্বাঙ্গে দিল আশিস চুম্বন। অর্জুন জননী সেজে যবে কৃপ আসি তোমারে পিতার নাম শুধালেন হাসি, কহিলেন রাজকুলে জন্ম নহে যার, অর্জুনের সাথে যুদ্ধে নাহি অধিকার। আর রক্ত আনত মুখে না রহিল বাণী, দাঁড়ায় রহিলে সেই লজ্জা আভাখানি। দহিল যাহার বক্ষ অগ্নিসম তেজে, কে সে অভাগিনী? অর্জুন জননী সেজে। পুত্র দুর্যোধন ধন্য, তখনই তোমারে অঙ্গরাজ্যে কইল অভিষেক। ধন্য তারে, মোর দুই নেত্র হতে অশ্রুবাড়ির আসি, উদ্দেশ্যে তোমারই শিরে উচ্ছ্বসিল আসি অভিষেক সাথে। হেনকালে করি পথ রঙ্গ মাঝে পশিলেন সুত অধিরথ আনন্দ বিহ্বল। তখনই সে রাজ সাজে চারিদিকে কুতূহলী জনতার মাঝে, অভিষেক সিক্ত শিরে লুটায় চরণে সুত বৃদ্ধে প্রণমিলে
পিতৃ সম্ভাষণে। ক্রূর হাস্যে পাণ্ডবের বন্ধুগণ সবে ধিক্কার এলো। সেইখানে পরম গরবে বীর বলি যে তোমারে ওগো বীরমণি আসিছিল, আমি সেই অর্জুন জননী। প্রণমী তোমারে আর্যে, রাজমাতা তুমি। কেন এটা একাকিন? এই যে রণভূমি, আমি কুরু সেনাপতি। পুত্র, ভিক্ষা আছে, বিফল না ফিরি যেন। ভিক্ষা মোর কাছে? আপন পৌরুষ ছাড়া, ধর্ম ছাড়া আর যাহা আজ্ঞা করো দিব চরণে। তো এসেছি তোমারে নিতে। কোথা লবে মোরে? তৃষিত বক্ষের মাঝে লব মাতৃক্রোড়ে। পঞ্চপুত্রে ধন্য তুমি, তুমি ভাগ্যবতী। আমি কুলশীলহীন ক্ষুদ্র নরপতি, মোরে কোথা দিবে স্থান? সর্ব উচ্চ ভাগে তোমারে বসাবো মোর সর্বপুত্র আগে। জ্যেষ্ঠ পুত্র তুমি। কোন অধিকার মদে প্রবেশ করিব সেথা? কোন অধিকার মদে প্রবেশ করিব সেথা? সাম্রাজ্য সম্পদে বঞ্চিত হয়েছে যারা মাতৃস্নেহ ধনে, তাহাদের পূর্ণ অংশ খণ্ডিব কেমনে কহ মোরে? দ্রুতপণে না হয় বিক্রয়, বাহু বলে নাহি হারে মাতার হৃদয়, সে যে বিধাতার দান। পুত্র মররে বিধাতার অধিকার লই এই ক্রোড়ে এসেছিলি একদিন। সেই অধিকারে আয় ফিরে সগৌরবে, আয় নির্বিচারে। সকল ভ্রাতার মাঝে মাতৃ অঙ্কে মম লহ আপনার স্থান। শুনি স্বপ্ন সমূহে দেবী তোমার বাণী, হ্যাঁ অন্ধকার ব্যাপিয়াছে দিক বিদিকে। লুপ্ত চারিধার শব্দহীনা ভাগীরথী, গেছো মোরে লয়ে কোন মায়াচ্ছন্ন লোকে। বিস্তৃত আলয়ে চেতনা প্রত্যুষে পুরাতন সত্য সমতম বাণী স্পর্শিতেছে মুগ্ধ চিত্ত মম। অস্ফুট শৈশবকাল যেন রে আমার, যেন মোর জননীর গর্ভের আধার আমারে কেড়িছে আজি। রাজমাতা ওই সত্য হোক স্বপ্ন হোক, এসো স্নেহময়ী, তোমার দক্ষিণ হস্ত ললাটে চিবুকে রাখো ক্ষণকাল। শুনিয়াছি লোকমুখে জননীর পরিত্যক্ত আমি, কতবার হেরেছি নিশীত স্বপ্নে। জননী আমার এসেছেন ধীরে ধীরে দেখিতে আমায়, কাঁদিয়া কহেছি তারে কাতর ব্যথায়, জননী গুণ্ঠন খোলো দেখি তব মুখ। অমনি মিলায় মূর্তি তৃষার্ত উৎসুক স্বপনের ছিন্ন করি। সেই স্বপ্ন আজি এসেছে কি পাণ্ডব জননী রূপে সাজি, সন্ধ্যাকালে রণক্ষেত্রে ভাগীরথী তীরে। হ্যারো দেবী, পরপারে পাণ্ডব সেরিয়ে জবির জ্বলিয়াছে দীপালোক, এপারে অদূরে কৌরবের মন্দুরায় লক্ষ্য অর্শ করে খর শব্দ উঠেছে বাজিয়া। কালী প্রাতে আরম্ভ হইবে মহারণ। আজ রাতে অর্জুন জননী কণ্ঠে কেন শুনিলাম আমার মাতা স্নেহস্বর, মোর নাম তার মুখে কেন হেন মধুর সঙ্গীতে উঠিল বাজিয়া। চিত্ত মোর আচম্বিতে পঞ্চপাণ্ডবের পানে ভাই বলে ধায়। তবে চলে আয় বৎস, তবে চলে আয়। যাব মাতো, যাব, চলে যাব, কিছু শুধাবো না, না করি সংশয় কিছু, না করি ভাবনা। দেবী, দেবী তুমি মোর মাতা, তোমার আহ্বানে অন্তরাত্মা জাগিয়াছে। নাহি বাজে কানে যুদ্ধ ভেরি জয় শঙ্খ, মিথ্যা মনে হয় রণহিংসা, বীরক খ্যাতি জয় পরাজয়। কোথায় যাব, কোথায় যাব, লয়ে চলো। ওই পরপারে যেথা জ্বলিতেছে দ্বীপ, স্তব্ধ স্কন্ধাবারে পাণ্ডুর বালুকা তটে। কোথা মাতৃহারা মা পাইবে চিরদিন, কোথা ধ্রুব তারা চিররাত্রি রবে জাগি। সুন্দর উদার তোমার নয়নে। দেবী, দেবী কহ আরবার, আমি পুত্র তব। পুত্র মোর, কেন তবে আমার ফেলিয়া দিলে দূরে অগৌরবে?
কুলশীল মানহীন মাতৃনেত্রহীন অন্ধ অজ্ঞাত বিশ্বে কেন চিরদিন ভাসাইয়া দিলে মোরে অবজ্ঞা স্রোতে, কেন দিলে নির্বাসন ভ্রাতৃকুল হতে, রাখিলে বিচ্ছিন্ন করে অর্জুনে আমারে, তাই শিশুকাল হতে টানিছে দোহারে, নিগুড় অদৃশ্য পাশ হিংসার আকারে দুর্নিবার আকর্ষণে। মা তো নিরুত্তর, লজ্জা তব ভেদ করি অন্ধকার স্তর, পরশ করিছে বলে সর্বাঙ্গে নীরবে, মুদিয়া দিতেছে চক্ষু। থাক থাক তবে থাক, কহিও না কেন তুমি ত্যাজিলে আমারে, বিধির প্রথম দান এ বিশ্ব সংসারে মাতৃস্নেহ, কেন সেই দেবতার ধন আপন সন্তান হতে করিলে হরণ, সে কথা দিও না উত্তর, কহ মোরে আজই কেন ফিরাইতে আসিয়াছ ক্রোড়ে। হে বৎস, ভৎসনা তোর শতবজ্র সমবিদীর্ণ করি আদিকে হৃদয় মম শতখণ্ড করি ত্যাগ করেছেন তোরে, সেই অভিশাপে পঞ্চপুত্র বক্ষে করে, তবু মোর চিত্ত পুত্রহীন, তবু হায় তোরই লাগে বিশ্ব মাঝে বাহু মোর ধায়, খুঁজিয়া বেড়ায় তোকে। বঞ্চিত যে ছেলে তারই তরে চিত্ত মোর দীপ্ত দ্বীপ জেলে, আপনারে দগ্ধ করি করিছে আরতি বিশ্ব দেবতা। আমি আজি ভাগ্যবতী, পেয়েছি তোমার দেখা, যাবে মুখে তোর একটি ফুটেনি বাণী, তখন কঠোর অপরাধ করিয়াছি বৎস, সেই মুখে ক্ষমা কর কুমাতায়, সেই ক্ষমা বুকে ভৎসনার চেয়ে তেজে জালু কনল, পাপ দগ্ধ করে মোরে করুক নির্মল। মাতো মাতো, দেহ পদধূলি, দেহ পদধূলি, লহ অশ্রু মোর। তোরে লবে বক্ষে তুলি সে সুখ আশায় পুত্র, আসি নাই দ্বারে, ফিরাতে এসেছি তোরে নিজ অধিকারে। সুতপুত্র নহ তুমি, রাজার সন্তান, দূর করি দিয়া বৎস সর্ব অপমান, এসো চলি যেথা আছে তব পঞ্চভ্রাতা। মাতো, সুতপুত্র আমি, রাধা মোর মাতা, তার চেয়ে নাহি মোর অধিক গৌরব। পাণ্ডব পাণ্ডব থাক, কৌরব কৌরব, ঈর্ষা নাহি করি কারে। রাজ্য আপনার বাহুবলে করি লহ হে বৎস উদ্ধার, দুলাবেন ধবল ব্যজন যুধিষ্ঠির, ভীম ধরিবেন ছত্র, ধনঞ্জয় বীর সারথি হবেন রথে, ধৌম্য পুরোহিত গাইবেন বেদ মন্ত্র, তুমি শত্রুজিৎ অখণ্ড প্রতাপে রবে বান্ধবীর সনে, নিঃস্বপত্ন রাজ্য মাঝে রত্ন সিংহাসনে। সিংহাসন সিংহাসন, যে ফিরালো মাতৃস্নেহ পাশ, তাহারে দিতেছ মাতো রাজ্যের আশ্বাস। একদিন যে সম্পদে করেছ বঞ্চিত, সে আর ফিরায় দেয়া তব সাধ্যাতীত। মাতা মোর, ভ্রাতা মোর, মোর রাজকুল, এক মুহূর্তেই মাতো করেছ নির্মূল। মোর জন্মক্ষণে সুত জননীরে ছলি, আজ যদি রাজ জননীরে মাতা বলি, কুরুপতি কাছে বদ্ধ আছি যে বন্ধনে, ছিন্ন করে ধাই যদি রাজ সিংহাসনে, তবে ঠিক মোরে। বীর তুমি পুত্র মোর, ধন্য তুমি। হায় ধর্ম, এ কি সুকঠোর দণ্ড তব, সেই দিন কে জানিত হায়, ত্যাজিলাম যে শিশুরে ক্ষুদ্র অসহায়, সে কখন বলবীর্য লোভী কোথা হতে, ফিরে আসে একদিন অন্ধকার পথে। আপনার জননীর কোলের সন্তানে আপন নির্মম হস্তে অস্ত্র আসে আনে, এ কি অভিশাপ। মাতো, করিও না ভয়, কহিলাম পাণ্ডবের হইবে বিজয়। আজি এই রজনীর তিমির ফলকে, প্রত্যক্ষ করিনু পাঠ নক্ষত্র আলোকে, ঘোর যুদ্ধ ফল এই শান্ত স্তব্ধ ক্ষণে, অনন্ত আকাশ হতে পশিতেছে মনে, জয়হীন চেষ্টার সঙ্গীত, আশাহীন কর্মের উদ্যম,
হেরিতেছি শান্তিময় শূন্য পরিণাম। যে পক্ষের পরাজয় সে পক্ষ ত্যাজিতে মোরে করুণা আহ্বান। জয়ী হোক রাজা হোক পাণ্ডব সন্তান, আমি রব নিষ্ফলে হতাশের দলে। জন্মরাত্রে ফেলে গেছো মোরে ধরাতলে, নামহীন গৃহহীন। আজিও তেমনি আমারে নির্মম চিত্তে ত্যাগ জননী। দীপ্তিহীন কীর্তিহীন পরাভব পরে, শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মোরে, জয় লোভে যশ লোভে রাজ্য লোভে ওহি, বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাই হই। অনেক ধন্যবাদ, তোমরা অনেক মন দিয়ে শুনেছো। এই গরমের মধ্যে এবার একটা অন্যভাবে নববর্ষ কাটলো। তোমরা সবাই নিশ্চয়ই জানো যে শান্তিনিকেতনে নববর্ষের দিন গরমের ছুটি হয়ে যেত এবং সেদিনই ওরা রবীন্দ্র জয়ন্তী পালন করতেন। আমরা আজকে সেখানে রবীন্দ্র জয়ন্তী সেইভাবে পালন করলাম। ধন্যবাদ। আর কোনো কথা চলে না, একরাশ মুগ্ধতা ও বিস্ময় নিয়ে ফিরে যাওয়া। শুধু বলতে ইচ্ছা করে, তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। সমগ্র বিদ্যাপীঠ পরিবারের তরফ থেকে শিল্পী শ্রীযুক্ত জগন্নাথ বসু ও শ্রীমতী উর্মিমালা বসু মহাশয়কে জানাই ধন্যবাদ, কৃতজ্ঞতা, নমস্কার।